আদ্র ভাইয়া বাসায় তো কেউ নেই। বাইরে বৃষ্টি পড়ছে। তুমি এই বৃষ্টির দিনেও আমায় পড়াতে চলে এলে যে। আদ্র হাতের ছাতাটা টেবিলের এক পাশে রাখল। তারপর অনুর দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, বাসায় কেউ নেই বলে আমি কি তোকে পড়াতে আসতে পারি না অনু? তুই এটা কি করে বললি? অনু কিছুটা ঘাবড়ে গিয়ে আদ্রকে বলল, আমি তো এটা বলতে চাইনি আদ্র ভাইয়া। তাহলে কি বলতে চাইলি? আর খালা মনি কোথায়? আম্মু বাসায় নেই। আর আব্বু তো অফিসে। আদ্র রুমের দরজা লাগিয়ে দিল। অনু ভয় পেয়ে গেল। বাসায় কেউ নেই তাই অনুর আরও ভয় লাগছে। আদ্র অনুর দিকে ফিরে তাকিয়ে বলল, নিজের রুমে যা। তোকে আজকেও পড়তে হবে। অনু মন খারাপ করে বলল, আজকে না পড়লে হয় না আদ্র ভাইয়া। দেখো বাইরে কত বৃষ্টি। এই বৃষ্টির দিনে পড়তে মন চায় না। আদ্র রেগে গিয়ে বলল, থাপ্পড় চিনিস? থাপড়ে তোর সব দাঁত ফেলে দিব বেয়াদব মেয়ে। যা নিজের রুমে গিয়ে পড়তে বসো। অনুর কান্না পেয়ে যাচ্ছে। কিন্তু কান্নাটা চেপে নিজের রুমে চলে গিয়ে পড়ার টেবিলে বসল। অনু ইন্টার প্রথম বর্ষে পড়ে। আর আদ্র অনার্স চতুর্থ বর্ষে পড়ে। আদ্র অনুর একমাত্র খালাতো ভাই। আদ্রের কোনো ভাইবোন নেই। অনুরও কোনো ভাইবোন নেই। অনুর মা আর আদ্রের মা আপন দুই বোন। অনু এবং আদ্রের বাসা যেহেতু কাছাকাছি তাই অনায়াসেই আদ্র অনুর বাসায় আসতে পারে। আদ্রের এই হুটহাট অনুর বাসায় চলে আসাটাও অনু মানতে পারে না। অনুর মা আদ্রকে কিছু বলেও না। উল্টো আদ্র বাসায় আসলে অনেক খুশি হয়। এখন অনুর মা অনুকে পড়ার দায়িত্বটাও আদ্রকে দিয়েছে। আদ্র প্রচুর রাগী হওয়াতে অনু আদ্রকে খুব ভয় পায়। তাই না পারে কিছু বলতে আর না পারে কিছু সইতে। অনু খুব নিরুপায়। অনু মন খারাপ করে একটা বই বের করল। ফিজিক্স বইটা বের করে পৃষ্ঠা এক পাতা দুই পাতা উল্টাতে লাগল। অনুর হঠাৎই মনে পড়ল তার আজকে কোনো পড়া হয়নি। আদ্র ভাইয়া যে আজ তাকে কঠিন শাস্তি দিবে তা অনু ভালো করেই জানে। অনুর বুকের ভিতর ভয়ে হাতুড়ি পেটাতে লাগল। আদ্র রুমে এসে অনুর পাশের চেয়ারে বসে বলল, আজকে তোর ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় পড়া ছিল। এখন তোকে আমি ম্যাথ করতে দিব। ঝটপট করে ফেল। বেশি লেট হলে মাইর খাবি। অনু অপরাধীর স্বরে আদ্রকে ডাক দিল, আদ্র ভাইয়া। আদ্র ফিজিক্সের বইয়ের একটা অধ্যায় মনোযোগ দিয়ে দেখছিল। অনুর ডাকে অনুর দিকে শান্ত চাহনিতে বলল, হ্যাঁ বল। কি হয়েছে? এই মানে? আমি মানে? আদ্র রেগে গিয়ে বলল, কি ইয়ে মানে করছিস? ঠিক করে উত্তর দে। অনু কান্নাজড়িত কণ্ঠে আদ্রকে বলল, ভাইয়া আমি আজকে পড়া শিখতে পারিনি। আদ্র কপালে হাত দিয়ে শান্ত স্বরে বলল, কি বললি? আরেকবার বল। অনুর ভয়ে কাঁপা কাঁপি অবস্থা হয়ে গেছে। আদ্র এত শান্ত স্বরে কথা বলছে মানে আজকে বাইরের এই ঝড় বৃষ্টির সাথে অনুর কপালেও ঝড় বৃষ্টি আছে। অনু কিছু না বলে একদম চুপ করে হাত গুটিয়ে বসে রইল। আদ্র আবারও অনুকে জিজ্ঞেস করল, কিরে অনু কথা বলছিস না কেন? বলতে বলেছি না। শেষের কথাটা আদ্র এত চিৎকার করে বলল যে অনু ভয় কেঁদে দিয়েই আবারও বলল, আমি আজকে পড়া শিখতে পারিনি। কেন শিখতে পারিসনি? কিছুই ভালো লাগছিল না। আদ্র এবার রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বলল, মশকরা করা হচ্ছে। তুই বসা থেকে উঠো। অনু তাই করল। চেয়ারে বসা থেকে উঠে দাঁড়াল। আদ্র অনুর আলমারির দিকে ইঙ্গিত করে বলল, ওইদিকে গিয়ে দাঁড়িয়ে ২০০ বার কান ধরে উঠবস করবি। কোনো চিটিংবাজি করবি না। আমি গুনে গুনে দেখব তুই কতবার কান ধরে উঠবস করলি। বাইরে জোরে বজ্রপাত হল। আদ্রের কথা অনু অবাক হয়ে শুনছে। নিজের খালাতো ভাই এতটা নির্দয় হয় তা অনুর জানা ছিল না। অনু মিনতি করে আদ্রকে বলল, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও আদ্র ভাইয়া। আমি এবার থেকে প্রতিদিন পড়া শিখে রাখব। কোনো ক্ষমা নেই। যা বলেছি তাই কর। কান ধরে উঠবস কর। আমি পারব না। আদ্র বড় লাঠি হাতে নিয়ে বলল, তাহলে লাঠির আঘাত খাবি। অনু ভয়ে ভয়ে আদ্রকে বলল, না না। আমি কান ধরে উঠবস করছি। অনু আদ্রের কথামতো কান ধরে উঠবস করতে লাগল আর আদ্র উঠবস গুনতে লাগল। অনুর কাছে আদ্রকে পৃথিবীর সেরা নিষ্ঠুরতম মানুষ মনে হচ্ছে। ৪০ বার কান ধরে উঠবস করেই অনু হাঁপিয়ে গেছে। আর উঠবস করতে পারছে না বলে আদ্রকে বলল, আদ্র ভাইয়া আমি আর পারছি না। পায়ে ভীষণ ব্যথা করছে।
আমাকে আর ওঠ-বস করতে বলো না। এখনো তোর ১৬০ বার কান ধরে ওঠ-বস করতে হবে অনু, কোনো ক্ষমা নেই। আদ্র ভাইয়া তুমি আমার সাথে এমন কেন করছো? পড়া শিখলে এমন কষ্ট করতে তোকে হতো না। এখন আমার কিছু করার নেই। কান ধরে ওঠ-বস কর। অনু কষ্ট করে আরো ২০ বার কান ধরে ওঠবস করল। আর না পেরে মাটিতে শুয়ে পড়ল। আদ্র চেয়ার টেবিল থেকে উঠে এসে অনুর পাশে মাটিতে বসে বলল, এই অনু তোর কি হলো? অনু কোনো কথা বলছে না। অনু চোখ বন্ধ করে আছে। আদ্র কোনো উপায় না পেয়ে অনুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। অনু চোখ খুলে আদ্রের দিকে তাকিয়ে চাপা কান্না করে আদ্রকে বলল, আদ্র ভাইয়া তুমি খুব পচা। আমাকে শুধু কষ্ট দেও। আদ্র অনুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। অনু বুঝতে পারছে না আদ্র এভাবে কেন তার দিকে তাকিয়ে আছে। আদ্র হঠাৎ করেই অনুর দিকে ঝুঁকে এসে অনুর কপালে গভীর চুমু দিল। অনু ভয়ে কিছুটা দূরে সরে বলল, আদ্র ভাইয়া তুমি আমার কপালে চুমু দিল কেন? বেশি কথা বলিস তুই। চুপ করে শুয়ে থাক। আরও ১৪০ বার তোকে কান ধরে উঠবস করতে হবে। অনু আদ্রের ডান হাত নিজের দুই হাতে আঁকড়ে ধরল। আদ্র নিজের হাতে অনুর হাত চেপে ধরা দেখে অবাক হলেও কিছু বলল না। শুধু অনুর মুখের দিকে তাকিয়ে রইল। অনু আদ্রের হাত চেপে ধরেই বলল, প্লিজ আদ্র ভাইয়া আমাকে আর শাস্তি দিও না। আদ্র চোখ বন্ধ করে কিছুক্ষণ ভেবে তারপর বলল, শাস্তি দিব না, কিন্তু একটা শর্তে। অনু ভয় পেয়ে আদ্রকে বলল, কি শর্ত আদ্র ভাইয়া? তোকে আমার দুই গালে চুমু দিতে হবে। অনু চোখ বড়বড় করে শুয়ে থাকা থেকে উঠে বসে আদ্রের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কি? আদ্র স্বাভাবিক কণ্ঠে বলল, যা শুনলি তাই করতে হবে। না হলে তোকে ১৪০ বার কান ধরে উঠবস করতে হবে। অনু ভয় পাওয়া দৃষ্টিতে আদ্রের দিকে তাকিয়ে বলল, আমি তোমার দুই গালে চুমু দিতে পারবো না আদ্র ভাইয়া, তুমি আমাকে অন্য কিছু করতে বলো। আদ্র অনুর দিকে স্থির দৃষ্টি রেখে বলল, তাহলে ১৪০ বার কান ধরে উঠবস কর। আদ্রের কথায় অনুর কান্না পেয়ে যাচ্ছে। কতটা লজ্জাজনক পরিস্থিতিতে আদ্র অনুকে ফেলছে। অনু কি করে এটা করবে? আর না করেও তো উপায় নেই। কারণ অনুর পায়ে এখনো খুব ব্যথা করছে। পায়ের ব্যথায় উঠতে পারবে কিনা সন্দেহ। অনু উপায় না পেয়ে আদ্রের কাছে গেল। আদ্র এখনো অনুর দিকে তাকিয়ে আছে। অনু এখন আদ্রের খুব বেশিই কাছে। আদ্রের থেকে অনুর দূরত্ব ১ ইঞ্চি। অনুর ভীষণ ভয়, লজ্জা লাগছে। তাই অনু চোখ বন্ধ করে আদ্রের দুই কাঁধে নিজের দুই হাত রেখে আদ্রের গালে চুমু দিতে গেল, কিন্তু ভুলবশত অনু আদ্রের গালে চুমু না দিয়ে ঠোঁটে চুমু দিয়ে ফেলল। অনু চোখ খুলে যখন ব্যাপারটা বুঝতে পারল তখন অনেক জোরে চিৎকার দিল। এটা অনু কি করে ফেলল? ভুলবশত কিনা আদ্র ভাইয়ের ঠোঁটে চুমু দিয়ে ফেলল। এবার অনু বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে লাগল। কিন্তু আদ্র সে একইভাবে বিছানার এক পাশে বসে আছে। আদ্র অনুর কান্না দেখছে। মনে মনে আদ্রের হাসি পেলেও মুখে অনুকে বলল, বাহ অনু, তুই তো দেখি এক ধাপ এগিয়ে গেছিস রে। তোকে বললাম আমার দুই গালে চুমু দিল তুই শাস্তি থেকে মুক্তি পাবি, আর তুই কিনা সরাসরি আমার ঠোঁটে চুমু দিয়ে বসলি। তুই ভীষণ দুষ্টু হয়ে গেছিস। অনু একবার আদ্রের দিকে রাগী দৃষ্টিতে তাকাল। তারপর আবারও লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে বিছানার কাঁথা নিজের শরীর মুখে জড়িয়ে শুয়ে পড়ল। অনু আদ্রের বিপরীত দিকে ঘুরে শুয়ে আদ্রকে বলল, আদ্র ভাইয়া তুমি তোমার বাসায় চলে যাও। প্লিজ আমাকে আর কিছু বলতে এসো না। বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। আর তুই আমাকে এই ঝড় বৃষ্টির দিনে তোর বাসা থেকে তাড়িয়ে দিচ্ছিস অনু। আমার যদি কিছু হয়ে যায় তখন তুই নিজেকে ক্ষমা করতে পারবি তো? অনু তাড়াতাড়ি করে আদ্রের দিক করে শুয়ে পড়ল। তারপর আদ্রর দিকে তাকিয়ে অনু বলল, তোমাকে বাইরে যেতে হবে না আদ্র ভাইয়া। তুমি এখানেই বসে থাকো। আদ্র নিজের মোবাইল ফোন বের করে গেমস খেলতে লাগল। বেশ কিছুক্ষণ সবকিছু নীরব হয়ে রইল। অনুর মুখের উপর এখনো কাঁথা দিয়ে রেখেছে। অনুর বুকের ভিতরটা টিপটিপ করছে। ওই সময় কি করে বসল? আদ্র ভাইয়ার ঠোঁটে কিনা। অনু আর কিছু ভাবতে পারল না। নীরবতার পর্যায় শেষ করে আদ্র অনুকে জিজ্ঞেস করল, অনু তুই বাসায় একা কেন? খালা মনি কোথায় গেছে? অনু কাঁথা থেকে মুখ তুলে আদ্রের দিকে তাকিয়ে বলল, আম্মু বাজারে গেছে আদ্র ভাইয়া। আজ বাসায় আদা, রসুন, তেল, চিনি, লবণ কিছু নেই।
সব শেষ হয়ে গেছে। আম্মুর আব্বুকে বলতে খেয়াল ছিল না। ফোনেও টাকা নেই। তাই তো আম্মু বাজারে চলে গেল। কিন্তু ঝড় বৃষ্টির জন্য হয়তো আম্মু কোথাও দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন বৃষ্টি থামবে। আদ্র অনুর দিকে তাকিয়ে বলল, খালা মনি ছাতা নেয়নি। নেয়নি তো। এজন্যই তো আম্মুর আসতে দেরি হচ্ছে। আদ্র উঠে দাঁড়াল। অনু অবাক হয়ে আদ্রকে বলল, কি হলো আদ্র ভাইয়া উঠে পড়লে কেন? আদ্র অনুর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, বোকা মেয়ে আমাকে আগে বলবি না? ঝড় বৃষ্টি কখন থামবে কে জানে। আমি গিয়ে খালামনিকে নিয়ে আসি। অনু মন খারাপ করে বলল, তুমিও তো আমার কাছ থেকে জানতে চাওনি। আদ্র রুম থেকে বেরিয়ে গেল। অনু শুয়ে থাকা থেকে উঠে বসল। অনু এবার নিজে নিজেই রেগে বলল, পচা আদ্র ভাইয়া তুমি আমাকে আগে শাস্তি দিতে, আর এখন লজ্জা দেও। আম্মুকে তো আদ্র ভাইয়ার এসব কাজের কথা বলতেও পারব না। আম্মুকে বলে দিল আদ্র ভাইয়া আমার 12টা বাজিয়ে দিবে। বেশ কিছুক্ষণ সময় পর আদ্র অনুর মা আমেনা বেগমকে নিয়ে বাসায় পৌঁছাল। অনু পা ব্যথায় উঠে দাঁড়াতে পারবে না, তাই বিছানায় শুয়ে রইল। আমেনা বেগম অনুর রুমে এসে হাসি মুখে অনুকে বলল, দেখেছিস অনু, আমার আদ্র বাবা কত ভালো। তুই তো কোনো কাজেরই না। আমি ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে আছি, কই আমাকে হাতে ছাতা নিয়ে নিতে আসবি তা না। উল্টো এখানে শুয়ে পড়ে ঘুমাচ্ছিস। আদ্রের কাছ থেকে তো কিছু শিখতে পারিস অনু। অনু বিরক্তির দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে রইল। অনু আমেনা বেগমকে জিজ্ঞেস করল, আম্মু আদ্র ভাইয়া কোথায় গেছে? আমেনা বেগম অনুকে বলল, আদ্র আমাকে বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে গেছে। কত করে বললাম বৃষ্টি কমলে তারপর বাড়ি যা, কিন্তু আমার কথা ছেলেটা শুনলি না। অনু মন খারাপ করে বলল, ওহ। আমেনা বেগম রেগে অনুকে বলল, আজকে ঠিকঠাক মতো আদ্রের কাছে পড়া বলতে পেরেছিস অনু? অনু হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ আম্মু পেরেছি। যাক পড়া পেরেছিস তাহলে। আমেনা বেগম অনুর রুম থেকে চলে গেল। তোমার বোনের ছেলে যে কত ভালো তা তো তুমি জানো না আম্মু। ভালো না ছাই। রাগীর সাথে পুরো লুচ্চা আদ্র ভাইয়া। কিন্তু তোমাকে বললে তো উল্টো তুমি আমাকে বকবে। আমার কথা বিশ্বাসই করবে না। কপাল আমার। অনু মনে মনে এসবই ভাবছিল তখন অনুর ফোনে আদ্রের কল আসল। অনু ফোনের স্ক্রিনে আদ্র ভাইয়ার নাম দেখে চমকে উঠল। আদ্র ভাইয়া আবার কল দিলও কেন? কাপা কাপা হাতে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে অনু বলল, হ্যালো আদ্র ভাইয়া। আদ্র রাগীর স্বরে বলল, আজকে তো পড়া দিতে পারলি না। গতকালকের পড়াটা আজকে শিখে রাখিস অনু। আগামীকাল পড়া না পারলে তোর কপালে দুঃখ আছে। তোর পা ব্যথা দেখে বাড়তি পড়া দিলাম না। পায়ে মলম লাগিয়ে নিস। ফোন রাখলাম। বাই। আদ্র ফোন রেখে দিল। অনু মন খারাপ করে বলল, এই পায়ে ব্যথা নিয়ে এখন আমাকে পড়তে হবে। আদ্র ভাইয়া তুমি এত নিষ্ঠুর কেন? আর তোমাকেই কেন আমার টিউটর হতে হলো? দুনিয়ায় কি আর কোনো টিউটর আমার জন্য ছিল না? যেখানে অন্য টিউটর সপ্তাহে 4 দিনের বেশি পড়াতেই চায় না, সেদিকে তুমি আমাকে প্রতিদিন পড়াতে চলে আসো। সপ্তাহে 7 দিন। এটা আমার সাথে খুব অন্যায় করা হচ্ছে। আমি একটু ছুটির দিনও পাচ্ছি না। ভালো লাগে না কিছু। নিজের রুমের সোফায় আদ্র বসে আছে। আদ্রের জ্বর সাথে ঠান্ডাও লেগে গেছে। কারণ নিজের ছাতাটা আদ্রের খালা মনিকে দিয়ে দিতে হয়েছিল। ফলস্বরূপ আদ্রকে বৃষ্টিতে ভিজতে হয়েছে। আমেনা বেগম বারণ করেছিল আদ্রকে বৃষ্টিতে না ভিজতে। আদ্র আমেনা বেগমকে উত্তরে বলেছিল তার বৃষ্টিতে কিছু হবে না। কিন্তু বৃষ্টিতে ভিজলে আদ্রের জ্বর চলে আসে। ঠান্ডা লেগে যায়। এখনও তাই হয়েছে। আদ্র রুমাল দিয়ে নিজের মাথা মুছতে মুছতে বলল, জ্বর ঠান্ডা আসার আর টাইম পেল না। কিন্তু আমার যতই জ্বর ঠান্ডা লাগুক না কেন, কাল অনুকে আমি পড়াতে যাবই। মেয়েটা একটুও পড়াশোনা করে না। এই অনুকে নিয়ে যে আমি কোথায় যাব? আদ্র নিজের ফোনের গ্যালারিতে সেট করে রাখা অনুর হাসি মুখের ছবিটি দেখতে লাগল। অনু যখন পড়া না পেরে নিজেকে শাস্তি থেকে বাঁচানোর জন্য মুচকি হেসে আদ্রের সাথে কথা বলছিল, তখনই আদ্র অনুর অজান্তে ছবিটি তুলে ফেলে। আদ্র অনুর ছবির দিকে তাকিয়ে আবারও বলতে লাগল, তুই খুব বোকা অনু। এতটা বোকা না হলেও পারতি। কিন্তু তোর এই বোকামিতেই তোকে খুব মানায়। পরের দিন বিকালে কলিং বেল বাজল। অনু দরজা খুলে দেখে আদ্র এসেছে। অনু মুখ গুমোট করে নিজের রুমে চলে গেল।
অনু নিজের চেয়ারে বসে পড়ল। আদ্র অনুর পাশের চেয়ারে বসল। অনু আদ্রর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল, কিন্তু আবারও খেয়াল করে আদ্রের দিকে অনু তাকাল। আদ্র রাগী স্বরে অনুকে বলল, অনু এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? অনু অবাক হয়ে আদ্রকে বলল, আদ্র ভাইয়া তোমার চোখ মুখ খুব লাল হয়ে আছে। আদ্র বইয়ের পাতা উল্টাতে উল্টাতেই অনুর দিকে তাকিয়ে থেকে বলল, আমার চোখ মুখ লাল হয়ে আছে ভালো কথা, তাতে তোর কি অনু? তুই পড়ায় মনোযোগ দে। তোমার চোখ লাল দেখতে আমার ভালো লাগছে না আদ্র ভাইয়া। অনু হঠাৎ করেই আদ্রের কপালে হাত ছুঁয়ে দিল। আদ্র নিজের কপালে রাখা অনুর হাতটা সাথে সাথে চেপে ধরে সরিয়ে ফেলল। অনু আর্তনাদ করে বলল, আদ্র ভাইয়া তোমার তো খুব জ্বর। আই ডোন্ট কেয়ার। আদ্র ভাইয়া তুমি ঔষধ খাওনি? আদ্র রেগে চিৎকার করে বলল, জাস্ট শাট আপ অনু। আমাকে নিয়ে বেশি কথা বলবি না। পড়া বের কর। অনু আদ্রের ধমক খেয়ে কাঁদতে লাগল। আদ্র অনুর কান্না সহ্য করতে পারে না, তাই আদ্র অনুর চোখের জল মুছে দিতে লাগল। অনু এবার আদ্রের হাত চেপে ধরল। অনু আদ্রের হাত চেপে ধরায় আদ্র রেগে অনুকে বলল, আমার হাত ছাড় অনু। আদ্র রেগে গেছে বুঝতে পেরে অনু হাত ছেড়ে দিল। পরমুহূর্তেই অনু আদ্রকে বলল, আমি আজকে পড়ব না আদ্র ভাইয়া। তুমি যতই আমাকে জোর করো না কেন, আমি পড়ব না। আদ্র হাতে লাঠি নিয়ে বলল, কি বললি তুই? আদ্রের হাতে লাঠি দেখে অনু ভয়ে ভয়ে বলল, তোমার শরীরে জ্বর আদ্র ভাইয়া। এত কষ্ট করে তোমার আজকে আমাকে পড়াতে হবে না। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি কিছুই খাবো না অনু। আর তোকে পড়তে হবে মানে পড়তে হবে। কিন্তু আমি তো পড়ব না। আদ্র রেগে গিয়ে বলল, বুঝতে পেরেছি তুই আমার কথা শুনবি না। তোর পড়াশোনায় মনোযোগ নেই। বেশ ভালো তো। আমি আর তোকে কোনোদিন পড়াতে আসব না। আজকেই আমি তোকে লাস্ট পড়ালাম। আমি চললাম। আদ্র অনুর রুম থেকে চলে গেল। আদ্রের কথায় অনু অবাক হল। সত্যি আদ্র ভাইয়া আর পড়াতে আসবে না? আদ্র ভাইয়া পড়াবে না এটা তো ভালো কথা। কিন্তু অনুর এত মন খারাপ কেন হচ্ছে? কেন হচ্ছে অনুর জানা নেই। অনু টেবিলে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগল। আদ্র চলে যাচ্ছে দেখে আমেনা বেগম আদ্রকে ডাক দিয়ে জিজ্ঞেস করল, আদ্র বাবা তোমার অনুকে পড়ানো হয়ে গেছে? আদ্র হতাশ হয়ে বলল, খালাম্মি অনুকে পড়ানো হয়নি। অনুর পড়াশোনায় একদম মনোযোগ নেই। তাই আমি ভাবছি আমি আর অনুকে পড়ানোর জন্য আসব না। অনুর জন্য অন্য কোনো টিউটর রাখলে ভালো হবে। আমেনা বেগম অনুর উপর রেগে গিয়ে আদ্রকে বলল, মেয়েটা এত খারাপ হয়ে গেছে। আজকেই আমি অনুকে উচিত শিক্ষা দিব। অনুর মা রেগে অনুর রুমে যাওয়ার জন্য রওনা দিতে গেলেই আদ্র বাধা দিয়ে বলল, না খালাম্নি অনুকে কিছু বলো না। অনু বাচ্চা মেয়ে। আমিই হয়তো অনুকে ঠিকঠাক পড়াতে পারছি না। আমেনা বেগম আদ্রকে বলল, তুমি এত মেধাবী ছাত্র হয়ে অনুকে ঠিকমতো পড়াতে পারছো না, এটা আমার বিশ্বাস হচ্ছে না বাবা। আদ্র আমেনা বেগমকে বলল, কিন্তু এটাই সত্যি খালামণি। আমি অনুর জন্য সঠিক শিক্ষক নই। আমি এখন আসি খালামণি। আদ্র বাবা দাঁড়াও। কিছু না খেয়ে চলে যাচ্ছ কেন? আমার খিদে নেই খালামণি। আমি আসি। আর এমনিতে তো মাঝে মাঝে এই বাড়িতে আসবই। আদ্র আর এক মুহূর্তও দাঁড়াল না। অনুর বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। অনুর মা মন খারাপ করে অনুর রুমে গিয়ে দেখে অনু টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে। আদ্রকে তুই কেন তাড়িয়ে দিলই অনু? আমেনা বেগমের কথায় অনু নিজের চোখের জল মুছে ভাঙা গলায় বলল, আমি আদ্র ভাইয়াকে তাড়িয়ে দেইনি আম্মু। আদ্র ভাইয়া নিজেই চলে গেছে। আমেনা বেগম অবাক হয়ে অনুকে বলল, তুই কাঁদছিস কেন অনু? আদ্র তোকে আর পড়াতে আসবে না। তোর তো খুশি হওয়ার কথা। অনু খেয়াল করে দেখল হ্যাঁ অনু কাঁদছে। কিন্তু কেন কাঁদছে সেটাই বুঝতে পারছে না। অনু চুপ করে রইল। আদ্র মাঠের এক বেঞ্চিতে বসে আছে। আদ্রের সাথে আছে আদ্রের বন্ধু রিফাত, নিলয়, প্রান্ত, রিনি, সুমি। রিফাত আদ্রকে জিজ্ঞেস করল, কিরে আদ্র এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আমরাই বকবক করছি। তুই তো কিছুই বলছিস না। কি হয়েছে তোর? জ্বরের শরীর নিয়েও এখানে আড্ডা করতে চলে এলি? আদ্র উত্তরে বলল, জানি না। সুমি আদ্রকে বলল, তোর মতো সুদর্শন ছেলেকে মন খারাপে মানায় না আদ্র।
তোকে রাগী লুকেই মানায়। তুই তো আমাদের বললি তোর শরীর খারাপ। তাহলে বাসায় গিয়ে রেস্ট নে। না হলে আমাদের সাথে গল্প কর। রিনি সুমির সাথে সাথে বলল। হ্যাঁ, ঠিক বলেছিস সুমি। এই আদ্র যে কেন মন খারাপ করে এখানে বসে আছে কিছুই বুঝতে পারছি না। নিলয় আদ্রের কাঁধে হাত রেখে বলল। ছ্যাঁকা খাইছিস নাকি মাম্মা? আদ্র নিজের কাঁধ থেকে নিলয়ের হাত ছাড়িয়ে নিয়ে মন খারাপ করে বলল। সবসময় মজা ভালো লাগে না নিলয়। প্রান্ত হেসে বলল। বুঝেছি, পোলায় প্রেমে পড়ে দেবদাস হয়েছে। বন্ধুদের কথাবার্তা আদ্রের কাছে ভালো লাগছে না। তাই আদ্র সেখানে থেকে উঠে চলে গেল। সবাই পিছু ডাকল কিন্তু আদ্র শুনল না। বাসায় গিয়ে বাথরুমে শাওয়ার ছেড়ে দিয়ে আদ্র অনেকক্ষণ ভিজতে লাগল। আদ্র মনে মনে বলল। আমার কেন যেন মনে হচ্ছে আমি অনুর প্রতি খুব বেশি দুর্বল হয়ে যাচ্ছি। না, আমার এত দুর্বল হলে চলবে না। সামনে আমার অনার্স ফাইনাল এক্সাম। সারাদিন অনুর কথা ভাবা চলবে না। আর কখনো অনুকে পড়াতে যাব না আমি। অনুর কাছে গেলে নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হয়। এটা হতে দেওয়া চলবে না। আদ্র 2 ঘন্টা শাওয়ারে দাঁড়িয়ে থাকার পর বাথরুম থেকে বেরিয়ে আসল। নীল কালার টি শার্ট আর জিন্স পরে আদ্র বিছানায় শুয়ে পড়ল। রাত 8টা বাজে, কিন্তু আদ্র এখনও শুয়ে আছে। আদ্রের মা রেহেনা পারভিন অনেকবার আদ্রকে খাবার খাওয়ার জন্য ডাক দিয়েছেন কিন্তু আদ্র তার মায়ের কথা শুনেনি। এই গরমেও আদ্র কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। রুমে এসি চলছে, তবুও আদ্রের শরীর প্রচণ্ড গরম। হঠাৎ গালে কারো শীতল হাতের স্পর্শ পেয়ে আদ্র চোখ খুলে তাকাল। সামনে অনুকে দেখে আদ্র অবাক হলেও তার চেয়ে বেশি অবাক কারণ অনুর চোখ মুখ ফুলে আছে। দেখেই মনে হচ্ছে ভীষণ কেঁদেছে অনু। কিন্তু অনু কান্না করেছে কেন? আদ্র মনে মনে বলল। আমি চলে গিয়েছি, তোর তো খুশি হওয়ার কথা। তাহলে তুই কেন কাঁদলি অনু? তোর মন কেন এত খারাপ? আচ্ছা, তাহলে আমার মনে যেই অনুভূতিগুলো আমাকে তাড়া করে বেড়ায় সেই অনুভূতি কি তোকেও তাড়া করে বেড়ায়? আমার মতো তুইও কি আমাকে নিয়ে ভাবিস অনু? আদ্রের ভাবার মাঝে অনু কান্না মিশ্রিত কণ্ঠে বলল। আদ্র ভাইয়া, তুমি খুব খারাপ। আদ্র অনুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটানে অনুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। অনু ভয় পেয়ে আদ্রকে বলল। কি করছো আদ্র ভাইয়া? আমাকে ছাড়ো। আদ্র অনুকে বলল। আমি খারাপ এটা কেন বললি? অনু কিছুক্ষণ চুপ করে থেকে বলল। আমি জানি না। আদ্র অনুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আদ্রের জ্বরের উষ্ণতা অনুর শরীরে অনুভব হচ্ছে। অনুর খুব গরম লাগছে কিন্তু তাও কিছু বলছে না। হুট করে আদ্র অনুকে ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ করে বলল। রুম থেকে চলে যা অনু। অনু বুঝতে পারছে না এই আদ্র ভাইয়ার হঠাৎ হঠাৎ কি হয়। এই টেনে জড়িয়ে ধরে আবার এই ছেড়ে দিয়ে বলে চলে যা। অনু মন খারাপ করে বিছানা থেকে উঠে চলে যাচ্ছিল তখন আদ্র অনুকে বলল। আমার জন্য স্যুপ নিয়ে আয় অনু। আমি সারাদিন কিছু খাইনি। ক্ষুধা লেগেছে। আদ্র ভাইয়া, তুমি সারাদিন না খেয়েছিলে কেন? এমনি। কি বলছো তুমি? খালা মনি কিছু বলেনি তোমায়? আমাকে আম্মু অনেক জোর করেছিল কিন্তু আমি এই আম্মুর কথা শুনিনি। খালা মনির কথা শুনোনি কেন? মন ভালো ছিল না। মন ভালো ছিল না কেন? এত কথা না বলে আমার জন্য স্যুপ নিয়ে আয়। আদ্রের ধমক শুনে অনু রুম থেকে বেরিয়ে গেল আদ্রের জন্য স্যুপ আনতে। আদ্র একইভাবে শুয়ে রইল। অনু বেশ কিছুক্ষণ পর স্যুপ নিয়ে রুমে এল। অনু আদ্রকে ডাক দিতে লাগল। আদ্র ভাইয়া। আদ্র ভাইয়া উঠো। তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি। আদ্র উঠে বসল। অনুর দিকে তাকিয়ে বলল। তুই নিজে স্যুপ বানিয়েছিস? অনু আদ্রকে বলল। আমি কি স্যুপ বানাতে পারি নাকি? আমি তো রান্নাই করতে পারি না। খালামণিকে বলেছি, খালামণি স্যুপ বানিয়ে দিয়েছে। আদ্র দীর্ঘশ্বাস ফেলল। তারপর অনুকে বলল। ওহ, আমাকে খাইয়ে দে। অনু অবাক হয়ে আদ্রের দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছুক্ষণ পর আদ্রের কথা মতো অনু আদ্রকে স্যুপ খাওয়াতে লাগল। আদ্র অনুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে স্যুপ খেতে লাগল। আদ্রের এমনভাবে তাকানো দেখে অনুর কেমন যেন লাগছে কিন্তু কিছু না বলে অনু আদ্রকে চুপচাপ স্যুপ খাওয়াতে লাগল। স্যুপ খাওয়া শেষ করে আদ্রকে অনু পানি খাইয়ে দিল। আদ্র আবারও শুয়ে পড়ল। নিজের দু চোখ বন্ধ করে আদ্র অনু শান্ত স্বরে বলল। এত রাতে আমার বাসায় কেন এলি? সত্যিই তো। এত রাতে অনু আদ্রের বাসায় কেন এসেছে তা অনুর জানা নেই।
এক অদ্ভুত টানে অনু দৌড়ে ছুটে এসেছে আদ্রের বাসায়। কিন্তু এখন আদ্রকে অনু কি বলবে সেটাই বুঝতে পারছে না। আদ্র আবারও বিরক্তির স্বরে অনুকে জিজ্ঞেস করল, কি হলো অনু? আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি, বলছিস না কেন? অনু আমতা আমতা করে বলল, আসলে আদ্র ভাইয়া আমি আসলে তোমার কথা খুব মনে পড়ছিল তাই তোমাকে দেখতে চলে এলাম। আদ্র সন্দেহী গলায় বলল, শুধুমাত্র আমাকে দেখার জন্য তুই এত রাতে নিরিবিলি রাস্তা দিয়ে আমার বাসায় চলে এলি? অনু আদ্রকে বলল, তো কি হয়েছে? আমি কি তোমাকে দেখার জন্য এখানে আসতে পারি না? তুমি তো আমার আদ্র ভাইয়া। আর আদ্র ভাইয়া অসুস্থ তা দেখে অনু কি চুপ করে ঘরে বসে থাকতে পারে? আদ্র কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ করে আদ্রের দুই বান্ধবী রিনি ও সুমি আদ্রের রুমে এসে হাজির হয়। আদ্র অবাক হয়ে রিনি ও সুমিকে দেখে বলে উঠল, আরে রিনি, সুমি তোরা এই এত রাতে আমার বাসায়? সুমি হেসে সোফায় বসে বলল, সারপ্রাইজ আদ্র, তুই কেমন আছিস সেটাই দেখতে এলাম আমরা। এখন কেমন আছিস এটা বল। আদ্র সুমিকে বলল, হ্যাঁ আমি এখন ভালোই আছি। রিনি অনুর পাশে বসে আদ্রকে বলল, এই আদ্র তুই তো আমাকে ফোনও দিলুই না। জানিস কত চিন্তা করছিলাম আমি। আদ্র বিরক্ত স্বরে রিনিকে বলল, তোকে ফোন দিব কোনো দুঃখে? আমার কি খেদে আর কোনো কাজ নেই? মন চায়নি তাই ফোন দেইনি, সিম্পল। রিনি আদ্রকে মন খারাপ করে বলল, এভাবে তুই বলতে পারলি? সুমি অনুকে এবার খেয়াল করে দেখল। অনুকে দেখতে পেয়ে সুমি আদ্রকে বলল, এই মেয়েটা কে আদ্র? আদ্র একবার অনুর দিকে তাকিয়ে তারপর সুমিকে বলল, ও হলো অনু, আমার কাজিন। তোদের মতোই আমি অসুস্থ জেনে আমাকে এত রাতে একা একাই দেখতে চলে এসেছে। পাগলি মেয়ে একটা। সুমি কিছু বলল না। রিনি বলে উঠল, বাহ, এত ছোট মেয়ে কিনা তার কাজিনকে দেখার জন্য একা এত রাতে চলে এলো। এই অনু আদ্রকে ভালোবাসো নাকি? আমার তো তাই মনে হচ্ছে। অনু কি বলবে কিছু বুঝতে পারছে না। তবুও অনু রিনিকে বলল, আপু আদ্র ভাইয়া শুধু আমার কাজিন, তেমন কিছু না। তুমি একটু বেশি ভাবছ। অনুর কথাটা আদ্রের কাছে ভালো লাগল না। আদ্র বিছানার চাদর খামচে ধরে রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে রইল। আদ্র মনে মনে বলল, আমি জাস্ট তোর কাজিন, আর কিছু হই না তোর। তুই এটা বলতে পারলি অনু? সুমি সোফায় বসা থেকে উঠে এসে আদ্রের একদম কাছে চলে এসে আদ্রের কপালে হাত দিতে গেলে আদ্র রেগে সুমিকে বলল, একদম আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না সুমি। দূরে গিয়ে দাঁড়া। সুমি আদ্রের ব্যবহারে অবাক হল। সুমি আদ্রকে মন খারাপ করে বলল, তোর জ্বর কমেছে কিনা একটু দেখতে চেয়েছিলাম। এমন করছিস কেন? আদ্র বিরক্ত হয়ে সুমিকে বলল, তোর দেখার লাগবে না, আমি ঠিক আছি। সুমি মন খারাপ করে আবারও সোফায় বসে পড়ল। অনু ওদের সাথে আদ্রের করা ব্যবহারে খারাপ লাগলেও কেন যেন আবার খুশিও হচ্ছে। অনু মনে মনে বলল, যাক, আদ্র ভাইয়াকে আমি ছাড়া আর কেউ ছুতে পারে না। এই দিক দিয়ে আমার আদ্র ভাইয়াকে ভালো লেগেছে। তুমি খুব ভালো আদ্র ভাইয়া। অনু রিনির পাশে বসে আছে তাই রিনির ভালো লাগছে না। আবার ওদের ধমক খেতে দেখে অনু মজা নিচ্ছে, এটা রিনি বেশ ভালো বুঝতে পারছে। তাই রিনি অনুকে বলল, অনু তুমি এখন এই রুম থেকে চলে যাও, আমরা আদ্রের সাথে একটু কথা বলবো। সুমিও রিনির সাথে সাথে বলল, হ্যাঁ অনু তুমি এখন যাও। রিনি ও সুমির কথা শুনে অনুর মন খারাপ হয়ে গেল। আদ্র অনুর দিকে তাকিয়ে আছে। রিনি ও সুমির দিকে তাকিয়ে অনু মন খারাপ করে বলল, আমাকে কেন চলে যেতে হবে? আমি এখানে বসি। সুমি অনুকে বলল, তুমি এখানে থেকে আর কি করবে অনু? আমরা বন্ধুরা কথা বলবো। তুমি ছোট মানুষ তাই তো বললাম রুম থেকে চলে যেতে। আদ্রের মেজাজ গরম হয়ে গেল। আদ্র রেগে সুমি ও রিনির দিকে তাকিয়ে বলল, অনু রুম থেকে কোথাও যাবে না। গেলে তোরা যাবি। বের হয়ে যা আমার রুম থেকে। আদ্রের ব্যবহারে রিনি ও সুমি রেগে গেল। রিনি রেগে গিয়ে বলল, আদ্র তুই কিন্তু এবার আমাদের অপমান করছিস। আমরা তোর বন্ধু হই, তুই কি ভুলে যাচ্ছিস? সুমি আদ্রকে বলল, অনুর জন্য তুই আমাদের চলে যেতে বলতে পারলি আদ্র? এমন করছিস কেন তুই? আদ্র রাগান্বিত দৃষ্টিতে শক্ত গলায় রেগে বলল, তোরা দুইজন আমার রুম থেকে এই মুহূর্তে বেরিয়ে যাবি। তোদের সাহস হয় কি করে অনুকে রুম থেকে বেরিয়ে যেতে বলার?
এখনই রুম থেকে বের হবি তোরা। রিনি ও সুমি কান্না করে দিবে অবস্থা। তারা আর এক মুহূর্তেও আদ্রের রুমে না দাঁড়িয়ে চলে গেল। অনু মন খারাপ করে আদ্রকে বলল, আপুরা খুব কষ্ট পেয়েছে আদ্র ভাইয়া। তুমি ওদের এত না বকলেও পারতে। আদ্র রাগী দৃষ্টিতে তাকিয়ে অনুকে রেগে বলল, ওদের জন্য তোর এত দরদ না দেখালে হবে অনু। ওরা তোকে অপমান করছিল। অনু আদ্রকে বলল, কই আমাকে অপমান করছিল? আমি তো বুঝতে পারছি না। কি করে অপমান করল? আদ্র রাগী ভাব নিয়ে বলল, বড্ড বেশি কথা বলিস তুই অনু। আমাকে কি তোর আজকাল ভয় লাগছে না? ভয় কি সব গিলে খেয়ে ফেললি? নাকি তুই আমার ঠোঁটে চুমু দেওয়ার পর তোর এই অবস্থা হয়েছে? আদ্রের কথা শুনে অনু লজ্জা পেয়ে গেল। আদ্র ভাইয়া কি সব বলছে? অনু যে লজ্জা পাচ্ছে আদ্র ভাইয়া কি বুঝতে পারছে না? নাকি লজ্জায় ফেলার জন্য ইচ্ছে করে এসব বলছে? অনু বুঝতে পারছে না। অনু তাড়াতাড়ি আদ্রকে বলল, আদ্র ভাইয়া তুমি কি সব বলছো? আমি এখন বাসায় চলে যাচ্ছি। অনু বিছানা থেকে উঠে দাঁড়িয়ে চলে যাচ্ছিল। আদ্র অনুর হাত চেপে ধরে বলল, একা একা আমি তোকে কোথাও যেতে দিব না। তোকে আমি বাসায় পৌঁছে দিব। অনু আদ্রের চোখের দিকে তাকিয়ে বলল, আমি একা যেতে পারবো আদ্র ভাইয়া। তোমার শরীরে জ্বর, তার উপর আবার ঠান্ডা বাঁধিয়ে ফেলেছ। তোমার কষ্ট করে যেতে হবে না। আদ্র রাগে দাঁতে দাঁত চেপে বলল, এখন কিন্তু তুই আমার হাতে মার খাবি অনু। মুখে মুখে বেশি তর্ক আমার ভালো লাগে না। অনু মন খারাপ করে আদ্রের দিকে তাকাল। আদ্র অনুকে নিয়ে ড্রয়িং রুমে পৌঁছাল। আদ্রের বাবা আনোয়ার হোসেন সোফায় বসে টিভি দেখছিলেন। সাথে আদ্রের মা রেহেনা পারভিনও বসে আছে। আনোয়ার হোসেন আদ্রকে দেখে জিজ্ঞেস করল, আদ্র তুমি রুম থেকে বের হয়েছ কেন? আদ্র আনোয়ার হোসেনকে বলল, বাবা আমি অনুকে বাসায় পৌঁছে দিব। আনোয়ার হোসেন আদ্রকে বলল, আমি অনু মাকে বাসায় পৌঁছে দিচ্ছি, তুমি রুমে বিশ্রাম নাও আদ্র। অনুও তাল মিলিয়ে বলল, হ্যাঁ আমি খালুর সাথে বাসায় যাচ্ছি। আদ্র ভাইয়া তোমাকে যাওয়ার লাগবে না। আদ্র অনুকে ধমক দিয়ে বলল, তুই চুপ থাক। আদ্রের বাবা বলল, আদ্র অনুকে ধমকাচ্ছ কেন? অনু তো ঠিক কথাই বলেছে। আমি তো এতে রাগের কিছু দেখছি না। আদ্র তার বাবাকে বলল, বাবা আমি অনুকে বাসায় দিয়ে আসব, মানে আমি দিয়ে আসব। রাত 11টা বাজে। রাস্তাঘাট বেশি ভালো না। তোমাকে যেতে হবে না। রাস্তায় গুন্ডার অভাব নেই। বিপদ হতে পারে। আদ্রের বাবা ছেলের সাথে কথায় পেরে উঠবেন না। তাই তিনি বললেন, আচ্ছা ঠিক আছে যাও। আদ্রের মা রেহেনা পারভিন অনুকে বলল, আবার এসো অনু। অনু হেসে আদ্রের মাকে বলল, আচ্ছা খালামণি। আদ্র বিরক্ত হয়ে অনুকে বলল, হয়েছে নাটক করা। এই অনু এবার চল। অনু মন খারাপ করে আদ্রের সাথে বাসা থেকে বের হল। হাঁটার মাঝখানে আদ্র অনুর হাত শক্ত করে চেপে ধরল। অনু প্রথমে ভয় কেঁপে উঠলেও আদ্র হাত ধরেছে দেখে আর কিছু বলল না। আদ্র অনুর হাত ধরে রেখেছে দেখে অনুর কেন যেন খুব ভালো লাগছে। অদ্ভুত অনুভূতি মনের মধ্যে কাজ করছে। অনু একবার আদ্রের দিকে তাকাল। রাগী রাগী দৃষ্টি নিয়ে অনুকে সাথে করে সামনে হেঁটে চলেছে আদ্র। অনু মুচকি হাসল। আদ্র অনুর দিকে তাকিয়ে দেখল অনু হাসছে। আদ্র চোখ পাকিয়ে অনুকে বলল, ভেটকি মাছের মতো এত ভেটকাচ্ছিস কেন অনু? আদ্রের কথা শুনে অনুর হাসি উড়ে গেল। অনু আদ্রের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু আদ্র অনুর হাত শক্ত করে চেপে ধরে বলল, হাত ছাড়ানোর চেষ্টা করলে তোর হাত আমি ভেঙে ফেলব অনু। আদ্রের ধমক খেয়ে অনু চুপ করে রইল। আদ্রের হাতের মধ্যে আবদ্ধ করা অনুর নিজের হাতটি অনু আর ছাড়ানোর চেষ্টা করল না। এভাবেই হাঁটতে লাগল দুজন। সামনে নিরিবিলি রাস্তা। এই রাস্তায় রাতের বেলা মাঝে মাঝে গুন্ডারা বসে থাকে। আজকেও কিছু গুন্ডারা আড্ডা দিচ্ছিল। অনু গুন্ডাগুলোকে দেখে আদ্রের হাত আরও শক্ত করে চেপে ধরল। আদ্র বুঝতে পারছে অনু ভয় পাচ্ছে। তাই অনুকে আদ্র শান্ত স্বরে বলল, ভয় পাস না অনু, আমি তোর সাথে আছি। অনু আস্তে করে আদ্রকে বলল, গুন্ডাগুলো তো ওই সময় ছিল না। এখন কোথা থেকে আসল আদ্র ভাইয়া? আমি বুঝতে পারছি না। আদ্র অনুর কথায় বিরক্ত হয়ে বলল, গুন্ডাদের ডানা আছে বুঝলি অনু। তাই গুন্ডাগুলো ডানা মেলে উড়ে উড়ে এসেছে তোকে আপ্যায়ন করার জন্য। তুই ওদের গেস্ট।
অনু ভয় পাওয়া দৃষ্টিতে আদ্রের দিকে তাকিয়ে বলল, এসব তুমি কি বলছো আদ্র ভাইয়া? আদ্র একটু মুচকি হেসে অনুকে বলল, ঠিকই তো বললাম। আদ্রের কথা অনুর ভালো লাগল না। অনু খেয়াল করে দেখল গুন্ডাগুলো অনুর দিকে কেমন লোভী দৃষ্টিতে তাকিয়ে আছে। অনুর দিকে গুন্ডাগুলো বাজে নজর দিচ্ছে। অনু আদ্রের হাত চেপে ধরে নিজের চোখ বন্ধ করে চুপচাপ হেঁটে চলল। নিরিবিলি গলির রাস্তা পার হওয়ার পর অনুর মনটা হালকা হল। যাক, গুন্ডাগুলো অনুর সাথে আদ্রকে দেখে ঝামেলা করেনি। আকাশে মেঘ জমেছে অনেকক্ষণ ধরে অনু লক্ষ্য করে দেখেছে। যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামবে মনে হচ্ছে। আদ্র ভাইয়ার জ্বর। এই এত রাতে আবার আদ্র ভাইয়া বৃষ্টিতে ভিজলে কি হবে? অনু আদ্রকে বলল। আদ্র ভাইয়া আকাশের দিকে তাকিয়ে দেখো মেঘ জমেছে। যে কোনো সময় বৃষ্টি নামবে। আদ্র গম্ভীর স্বরে অনুকে বলল। তো কি হয়েছে? অনু মন খারাপ করে আদ্রকে বলল, তোমার এমনিতেই জ্বর। এখন বৃষ্টি নামলে কি হবে বুঝতে পারছ? তোমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আমি চাই না তুমি আরও অসুস্থ হও। আদ্র রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বলল, দেখ অনু, যেহেতু আমার এমনিতেই জ্বর আছে তাই বৃষ্টিতে ভিজলেও এখন আমার কিছু হবে না। তুই এবার অতিরিক্ত বকবক করা বন্ধ কর। অনু বিরক্ত হয়ে আদ্রকে বলল, দরকার কি ছিল হেঁটে যাওয়ার? গাড়িতে বসে বাসায় গেলেই তো হতো। তোমার এত এত গাড়িগুলো কোনো কাজের না আদ্র ভাইয়া। এখন এই রাতে আমাদের বৃষ্টিতে ভিজতে হবে? ভালো লাগে না একদম। আদ্র রেগে গিয়ে অনুকে বলল, বেশি কথা বলছিস তুই। গাড়িতে চড়ার বেশি শখ হয়েছে। আমি ইচ্ছে করেই তোকে আমার গাড়িতে উঠাইনি। হেঁটে বাসায় যাবি। হাঁটাহাঁটি করা শরীরের জন্য ভালো। অনু মুখ গুমোট করে অন্যদিকে তাকিয়ে বলল, ইচ্ছে করে গাড়ি আনোনি ভালো কথা, কিন্তু আমার জন্য হাঁটা ভালো হলেও তোমার জন্য এখন এই হাঁটাহাঁটি করাটা খুব ক্ষতিকর হবে আদ্র ভাইয়া। তুমি আরও কঠিন জ্বর ঠান্ডা বাঁধিয়ে বসবে। আদ্র অনুকে গম্ভীর স্বরে বলল, তাতে আমার কিছু যায় আসে না অনু। যদি জ্বর ঠান্ডা আরও হয় তবে হোক। আদ্রের কথায় অনু মন খারাপ করে হাঁটতে লাগল। অনুর কথা আদ্র ভাইয়া শুনবে না অনু বুঝতে পেরেছে। এরই মাঝে প্রচুর বাতাস বইতে লাগল। মেঘেদের ঘর্ষণের মৃদু আওয়াজ হতে লাগল। অনু আর আদ্র রাস্তা দিয়ে হাঁটছে তো হাঁটছেই। এরই মাঝে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। অনু আদ্রের হাত টেনে বলল, আদ্র ভাইয়া চলো কোনো দোকানের পাশে গিয়ে দাঁড়াই। প্রচুর বৃষ্টি নেমেছে। কিন্তু আদ্র অনুর কথা শুনছে না। সে তো একইভাবে হেঁটে চলেছে। অনু আবারও আদ্রকে ডাক দিল, এই আদ্র ভাইয়া, তুমি কি আমার কথা শুনছ না? আদ্র অনুর দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, চুপ করে থাকুন। আমাকে বৃষ্টিতে ভিজতে দে। বৃষ্টিতে আদ্র এবং অনু দুজনেই ভিজে একাকার হয়ে গেল। ঠান্ডা বৃষ্টির পানিতে অনুর খুব শীত লাগছে। শীতে অনু থরথর করে কাঁপছে। আদ্র অনুর শীতে কাঁপা কাঁপি অবস্থা দেখে অনুকে সাথে নিয়ে একটি বন্ধ দোকানের টিনের ছালের নিচে দাঁড়াল। রাতের আধারে বৃষ্টির মাঝে চারিদিকে যখন জনমানবহীন তখন সেখানে একটি দোকানের টিনের ছালের নিচে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আদ্র এবং অনু। শীতের কারণে অনু ঠিকমতো দাঁড়াতেও পারছে না। অনু কান্না করে আদ্রকে বলল, আদ্র ভাইয়া, আমার খুব শীত লাগছে। আমি কি করব এখন? আমি আর এই ঠান্ডা সহ্য করতে পারছি না। অনুর খুব শীত লাগছে আদ্র খেয়াল করে দেখল। তাড়াতাড়ি কোনো রকমে ভেবে আদ্রের মাথায় একটা বুদ্ধি কাজ করল। আদ্র অনুকে বলল, তোর খুব শীত লাগছে তাই না অনু? অনু মাথা উপর নিচ নাড়িয়ে বলল, খুব শীত লাগছে। আদ্র অনুর দিকে নিজের দু হাত বাড়িয়ে দিয়ে বলল, তাহলে আমাকে জড়িয়ে ধর। অনু অবাক হয়ে আদ্রকে বলল, তোমাকে জড়িয়ে ধরব মানে? আদ্র রেগে গিয়ে এবার অনুকে বলল, বোকা মেয়ে, আমাকে জড়িয়ে ধরলে তোর শীত লাগবে না। তাই বলছি আমাকে জড়িয়ে ধর। অনুর লজ্জা লাগছে। শীত খুব করছে কিন্তু আদ্রকে জড়িয়ে ধরবে কি করে? এদিকে আদ্র বুঝতে পারে অনু তাকে জড়িয়ে ধরবে না। তাই আদ্র নিজের হাত নামিয়ে আগের মতো স্বাভাবিক করে নেয়।
এরই মাঝে আকাশে প্রচুর বজ্রপাতের আওয়াজ হল। অনু চিৎকার করে এবার না পেরে আদ্রকে জড়িয়ে ধরল। আদ্র বুঝে গিয়েছিল এমনটাই হয়তো হবে। শেষে কিনা আকাশের বজ্রপাতই চাচ্ছে অনু আদ্রের কাছে আসুক। অনু আদ্রকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। অনুর শরীর থরথর করে কাঁপছে। আদ্র অনুকে শক্ত করে জড়িয়ে ধরে। আদ্র এবার মুচকি হেসে অনুর কানের কাছে ফিসফিস করে বলল, সেই তো আমাকে জড়িয়ে ধরলি। অনু চোখ বন্ধ করেই আদ্রকে বলল, আমার খুব ভয় করছে আদ্র ভাইয়া। আমার বজ্রপাতের শব্দ খুব ভয় লাগে। আমি তোমাকে জড়িয়ে ধরেছি বলে প্লিজ কিছু মনে করো না। আদ্র উত্তরে কিছু বলল না। চুপ করে রইল। অনুর বুকের ভিতরের টিপটিপ আওয়াজ আদ্র শুনতে পাচ্ছে। আদ্রের শরীরে জ্বর থাকলেও বৃষ্টির ঠান্ডা পানিতে আদ্রের শরীর শীতল হয়ে গেছে। সাথে অনুর শীতল দেহখানা আদ্র জড়িয়ে ধরে রেখেছে। আদ্রের হঠাৎই কেমন যেন অনুভব হতে লাগল। অনুকে জড়িয়ে ধরার পর আদ্রের বুকের হৃদস্পন্দন খুব তীব্র বেগে টিপটিপ আওয়াজ শুরু করল। কিছুক্ষণ পর অনু আদ্রের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে নিল, কিন্তু আদ্র অনুর হাত ধরে ফেলে। অনু ঘন নিঃশ্বাস ফেলে আদ্রকে বলল, আমার হাত ছাড়ো আদ্র ভাইয়া। আদ্র অনুকে নেশাতুর কণ্ঠে বলল, যদি না ছাড়ি তাহলে কি করবি অনু? আদ্র একটান দিয়ে আবারও অনুকে নিজের কাছে নিয়ে আসে। অনু আদ্রের বুকে গিয়ে পড়ে। অনু আদ্রের দিকে মুখ তুলে তাকালে দেখতে পায় আদ্র ঘোর লাগানো দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। আদ্র অনুর মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। অনুর উজ্জ্বল শ্যামলা মুখের উপর বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা ঠোঁট বেয়ে নিচে পড়ছে। আদ্র হুট করে অনুর কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। অনু অবাক হয়ে আদ্রের দিকে তাকিয়ে আছে। অনু আদ্রকে ভয় পেয়ে বলল, আদ্র ভাইয়া আমাকে ছাড়ো। আদ্রের কোনো হুঁশ নেই। আদ্র অনুর ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগল। আলাদা অনুভূতি অনুর মাঝেও ঘিরে বসেছে। অনু চোখ বন্ধ করে নিল। অনু আদ্রের কাছ থেকে নিজেকে ছাড়াতে মন চাইলেও পারছে না। শীত ও ভয় অনু বরফের মতো দাঁড়িয়ে আছে। আদ্র অনুর ঠোঁটের একদম কাছে চলে এসে শেষ পর্যন্ত আদ্র নিজের ঠোঁট অনুর ঠোঁটের মাঝে ডুবিয়ে দেয়। আদ্রের স্পর্শে অনুর পুরো শরীরে এবার কারেন্টের মতো সব খেল। অনু চোখ খুলে আদ্রকে নিজের কাছ থেকে ছাড়াতে চাইলেও পারল না। বেশ কিছুক্ষণ পর আকাশে আবারও বজ্রপাতের আওয়াজ ভেসে এলো। বজ্রপাতের শব্দে এবার আদ্রের হুঁশ ফিরল। আদ্র অনুর ঠোঁট ছেড়ে অনুকে ধাক্কা দিয়ে নিজের কাছ দূরে সরিয়ে নিল। অনু পেছনে ছিটকে পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। অনু ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগল। আদ্র নিজের ঠোঁট মুছে অনুকে বলল, আই এম সরি অনু। আমি নিজের মধ্যে ছিলাম না। অনু আদ্রের দিকে তাকিয়ে মনে মনে বলল, আদ্র ভাইয়া আমার সাথে এমন করল কেন? অনুর ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। ঠোঁট কেটে গেছে অনুর। বৃষ্টির পানিতে অনুর ঠোঁটে জ্বালা করছে। অনু সেদিন আদ্রের শাস্তি থেকে বাঁচার জন্য আদ্রের ঠোঁটে আলতো করে চুমু দিলেও সেটা ছিল সামান্য হালকা চুমু। কিন্তু আদ্র এখন এটা অনুর সাথে কি করল? অনুর মাথা ঘুরছে। এমন চুমু সে জীবনেও খায়নি। অনু মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে আদ্র তাড়াতাড়ি করে অনুকে শক্ত করে ধরে ফেলে বিচলিত স্বরে বলল, এই অনু তোর কি হলো? তুই ঠিক আছিস তো? অনু কিছু বলছে না, শুধু আদ্রের মুখের দিকে তাকিয়ে রইল। অনুর সবকিছু কেমন ঘোলাটে লাগছে। বৃষ্টি বেশ কিছুক্ষণ পর থেমে গেল। আদ্র অনুকে শান্ত স্বরে বলল, অনু বৃষ্টি থেমে গেছে। চল এবার।
অনু এখনো আদ্রের বুকে মাথা রেখে একইভাবে দাঁড়িয়ে আছে। অনুর পুরো শরীর কাঁপছে। আদ্র বুঝতে পারল একটু আগের করা কাজের জন্য অনু হয়তো বেশি ভয় পেয়েছে। আদ্র অনুকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। অনু আদ্রের শার্টের কলার খামচে ধরে রেখেছে। চোখ বন্ধ করে রেখেছে অনু। আদ্র অনুর দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগল, তোর জন্যই কেন যে আমার এমন অনুভূতি হয় আমি জানি না। রিনি, সুমি আরও অনেক মেয়েই তো আমার বান্ধবী। কই ওদের জন্য তো আমার এমন অনুভূতি কাজ করে না। তাহলে তোর বেলাতেই কেন? আমি এই অনুভূতি চাইলেও শেষ করতে পারছি না। তুই আমাকে পাগল করে না ছেড়ে কি শান্তি পাবি না অনু? আদ্র অনুকে নিয়ে অনুর বাসায় কলিং বেল চাপলে অনুর বাবা আরমান রহমান দরজা খুলেন। অনুকে চোখ বন্ধ অবস্থায় আদ্রের কোলে দেখে আরমান রহমান আদ্রকে চিন্তিত ও অবাক হয়ে জিজ্ঞেস করে, আদ্র বাবা, আমার মেয়ের কি হয়েছে? আদ্র অনুর বাবাকে শান্ত স্বরে বলল, আঙ্কেল, অনুর বৃষ্টিতে ভিজে এমন হয়েছে। আদ্র অনুকে নিয়ে অনুর রুমে গিয়ে শুয়ে দেয়। অনুর বাবা আদ্রকে বলল, আদ্র বাবা, আমার মেয়ে সুস্থ হয়ে যাব তো? ওর কোনো ক্ষতি হবে না তো? আদ্র অনুর বাবাকে বলল, অনুর কিছু হবে না আঙ্কেল, ঠিক হয়ে যাবে। অনুর মা আমেনা বেগমও অনুর রুমে এসে অনুকে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকতে দেখে আদ্রকে বলল, বাবা, আদ্র অনুর কি হয়েছে? আদ্র অনুর মাকে বলল, খালাম্মি, আমি অনেকবার না করার পরেও অনু বৃষ্টিতে ভিজেছে। ওর নাকি বৃষ্টি ভালো লাগে। বারণ করেছিলাম না ভিজতে, কিন্তু শুনছিল না। তাই আর কি করব? অনুর ঠান্ডা লেগে এখন এই অবস্থা। আদ্রের কথা শুনে মনে মনে আমেনা বেগম অনুর প্রতি অভিমান হল। অনুর বাবা বলল, মেয়েটা আমার এখনো ছেলেমানুষই গেল না, কখন যে নিজের ভালোটা বুঝতে পারবে। আদ্র অনুর মা ও বাবাকে বলল, আচ্ছা খালাম্নি, আঙ্কেল, আজ রাতটা যদি আমি অনুর পাশে থেকে অনুর খেয়াল রাখি আপনাদের কোনো অসুবিধা হবে না তো? আদ্রের কথায় অনুর মা এবং বাবা দুজনেই অবাক হল। আমেনা বেগম আদ্রকে বলল, তুমি এমনিতেই অনুর জন্য অনেক ঝামেলায় পড়েছ বাবা, তোমার অনুকে সামলাতে অসুবিধা হবে, আবার তার ওপর তোমার জ্বর। আদ্র অনুর মাকে বলল, আমি একদম সুস্থ আছি খালাম্নি, আমার কোনো অসুবিধা হবে না। অনুর মা চিন্তিত হয়ে আদ্রকে বলল, সুস্থ হয়েছ ভালো কথা, কিন্তু সারারাত অনুর খেয়াল রাখলে তুমি ঘুমাবে কখন আদ্র বাবা? আদ্র হেসে অনুর মাকে বলল, বেশি ঘুম পেলে আমি গেস্ট রুমে চলে যাব খালাম্নি। অনুর মা বাবা আদ্রকে বিশ্বাস করে তাই কিছু বলল না। আদ্র অন্য রুমের বাথরুম ফ্রেশ হতে চলে গেল। অনুর বাবা নিজের রুমে চলে গেল। অনুর মা শুধু অনুর রুমে। আমেনা বেগম অনুর ভিজা জামা পাল্টে দিয়ে অনুকে শুইয়ে দিল। আমেনা বেগমের চোখ পড়ল অনুর ঠোঁটের দিকে। অনুর ঠোঁট কাটল কি করে? ঠোঁট কেমন ফুলে লাল হয়ে আছে। এমন সময় আদ্র অনুর রুমে আসলে আমেনা বেগম আদ্রকে জিজ্ঞেস করে, আদ্র বাবা, অনুর ঠোঁট এভাবে কাটল কি করে? আদ্র কিছুটা ঘাবড়ে গেল। আদ্র যে অনুর ঠোঁটের এই অবস্থা করেছে তা তো অনুর মাকে কিছুতেই বলতে পারবে না। আদ্র কিছুটা ভেবে স্বাভাবিক স্বরে আমেনা বেগমকে বলল, আসলে খালাম্নি, বৃষ্টি শেষে রাস্তা খুব পিচ্ছিল হয়েছিল। সেই রাস্তা দিয়েই আমি আর অনু হেঁটে আসছিলাম। তখনই অনু হুট করেই পা পিছলে একটা ইটের উপর পড়ে যায়। সেই ইটে লেগেই অনুর ঠোঁট কেটে এই অবস্থা হয়। আদ্রের কথা শুনে আমেনা বেগম ভয় পেয়ে বলল, আমার মেয়েটা শেষে কিনা ইটের উপর পড়ে এই অবস্থা হল। আমি এখনই ঔষধ নিয়ে আসছি। আমেনা বেগম রুম থেকে বেরিয়ে গেল। আদ্র দীর্ঘশ্বাস ফেলে অনুর বিছানার পাশের এক কোণায় বসল। আদ্রের জামা বৃষ্টিতে ভিজে যাওয়ায় অনুর বাবার দেওয়া একটি জামা আদ্র এখন পরে আছে। অনু চোখ বন্ধ করে আছে। অনু হয়তো গভীর ঘুমিয়ে পড়েছে। আদ্র অনুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আদ্র অনুর দিকে তাকিয়েই মনে মনে বলল, আমি হয়তো আজ বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। অনুর সাথে এমনটা করা ঠিক হয়নি।
আদ্র হাত বাড়িয়ে অনুর ঠোঁটে হাত ছুঁয়ে দেখল সত্যি ঠোঁট কিছুটা কেটে গিয়ে ফুলে গেছে। আদ্র অনুর ঠোঁট থেকে হাত সরিয়ে অনুর বিপরীত দিকে ঘুরে বসল। বেশিক্ষণ অনুর দিকে তাকানো একদম চলবে না। আবার ভয়ঙ্কর কিছু করার ইচ্ছে আদ্রের মনে জাগবে যা আদ্র চায় না। অনুর মা হাতে ঔষধ নিয়ে রুমে আসে অনুকে খাইয়ে দেওয়ার জন্য। আদ্র অনুর মাকে বলল, খালাম্নি তুমি নিজের ঘরে গিয়ে বিশ্রাম নেও, আমি অনুকে ঔষধ খাইয়ে দিচ্ছি। অনুর মা মন খারাপ করে আদ্রকে বলল, আচ্ছা ঠিক আছে আদ্র বাবা, অনুকে ঔষধ খাইয়ে ওর একটু খেয়াল রেখো, আর তুমিও তারপরে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ো। আদ্র মুচকি হেসে আমেনা বেগমকে বলল, ঠিক আছে খালামণি। আমেনা বেগম ঔষধ টেবিলে রেখে রুম থেকে চলে গেল। আদ্র এবার গ্লাসে পানি ভর্তি করে নিয়ে এসে অনুর মুখে হাত দিয়ে ছিটাতে লাগল। অনুর মুখে পানি পড়াতে অনু চোখ খুলে তাড়াতাড়ি উঠে বসল। অনুর মাথা প্রচণ্ড ব্যথা করতে লাগল। নিজের মাথায় হাত দিয়ে অনু চারিপাশে দেখে বুঝল অনু নিজের বাসায় আছে। নিজের সামনে তাকিয়ে আদ্রকে দেখে অনু ভয়ে পিছিয়ে গেল। অনু ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আদ্র ভাইয়া তুমি এখানে? আদ্র অনুর দিকে তাকিয়ে বলল, আজকে আমি তোর রুমেই থাকব। কেন আমাকে তুই ভয় পাচ্ছিস? অনু শুকনো ঢুক গিলে আদ্রকে বলল, না ভয় পাবো কেন, আমি তোমাকে ভয় পাই না। মুখে ভয় পায় না বলেও তখন বৃষ্টির সময় ওই মুহূর্তে আদ্র অনুকে কাছে টেনে গভীর চুমু দিয়ে ঠোঁটে কেটে রক্ত আনার দৃশ্য অনুর মনে পড়ে যায়। মনে পড়তেই অনু ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। আদ্র টেবিল থেকে ঔষধ নিয়ে এসে অনুর পাশে বসে অনুর দিকে তাকিয়ে বলল, তোকে ঔষধ খেতে হবে, এখন হা কর। অনু বারণ করল না। হা করে আদ্রের হাত থেকে ঔষধ খেয়ে নিল। তারপর আদ্র অনুকে পানি খাইয়ে দিল। অনু আদ্রের দিকে তাকিয়ে আছে। আদ্র নিজের হাতে করে তুলায় স্যাভলন দিয়ে অনুর ঠোঁটের কাটা জায়গায় লাগাতে লাগল। অনু ব্যথায় আহ করে উঠল। অনু ঠোঁটে হাত দিয়ে আদ্রকে বলল, এটা ঠোঁটে আর লাগিও না, খুব জ্বলছে। আদ্র অনুর কথা শুনে অনুর ঠোঁটে আর স্যাভলন লাগাল না। আদ্রের বাসায় অনু যখন গিয়েছিল তখন আদ্রের মা রেহেনা পারভিন জোর করে অনুকে খাবার খাইয়ে দিয়েছিল, তাই অনুর এখন খিদে নেই। আদ্র হঠাৎ বিছানা থেকে উঠে অনুর রুম থেকে চলে গেল। অনু বুঝতে পারল না আদ্র কোথায় গেল আবার। কিছুক্ষণ পর আদ্র গ্লাসে করে হাতে গরম দুধ নিয়ে আসল। অনুর দুধ খেতে ভালো লাগে না। অনু ভয় পেয়ে আদ্রকে বলল, আদ্র ভাইয়া এই দুধ বুঝি তুমি খাবে? আদ্র অনুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আমি খাব না, এই দুধ এখন তোকে খেতে হবে। অনু ভয় পাওয়া স্বরে আদ্রকে বলল, আমি দুধ খাব না, আমার খিদে নেই। তোর খিদে না থাকলেও এখন তোকে দুধ খেতেই হবে। আদ্র নিজের হাতে অনুকে জোর করে দুধ খাইয়ে দিল। অনু খেতে না চাইলেও কষ্ট করে খেয়ে নিল। তারপর আদ্র অনুর পাশে বসে অনুর দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। আদ্রকে চোখের সামনে নিজের রুমে এত রাতে দেখে অনুর বুকের ভিতর ভয় লাগছে। আদ্র বুঝতে পারল অনু ভয় পাচ্ছে। তাই আদ্র অনুর বিছানা ছেড়ে সোফায় বসে পড়ল। অনু কিছুক্ষণ চুপ করে থেকে আদ্রকে বলল, ওই সময় আমার সাথে এমন করলে কেন আদ্র ভাইয়া? আদ্র ফোন টিপছিল। অনুর কথা শুনে আদ্র অনুর দিকে তাকিয়ে বলল, কোনো সময় তোর সাথে আমি কি করলাম? অনু গম্ভীর স্বরে আদ্রকে বলল, তুমি ভালো করে জানো আমি কি বলতে চাইছি। অনু নিজের ঠোঁটে হাত দিয়ে আদ্রের দিকে তাকিয়ে আছে। আদ্র চোখ বন্ধ করে নিজের রাগ কমানোর চেষ্টা করছে। অনুর কথায় আদ্রের রাগ বেশি হচ্ছে। অনু যে তখন বৃষ্টির সময় অনুর ঠোঁটে আদ্রের চুমু দেওয়ার কথা জিজ্ঞেস করছে তা আদ্র বুঝতে পারছে। আদ্র রেগে অনুকে বলল, এসব কথা বন্ধ করে চুপচাপ ঘুমিয়ে পড় অনু। আদ্র রেগে গেছে বুঝতে পেরে অনু বিছানায় শুয়ে পড়ল। অনু নিজের চোখ অনেকক্ষণ বন্ধ করে রাখল কিন্তু ঘুম আসছে না। অনু চোখ খুলে আদ্রকে বলল, আদ্র ভাইয়া তুমি ঘুমাবে না? আদ্র গম্ভীর স্বরে অনুকে বলল, না, ঘুম আসছে না। অনু শোয়া থেকে উঠে বসে মন খারাপ করে বলল, আমারও ঘুম আসছে না। আদ্র শান্ত স্বরে বলল, ঘুমানোর চেষ্টা কর,
ঘুম চলে আসবে। অনু বিরক্ত স্বরে বলল। আমি অনেক চেষ্টা করেছি ঘুমানোর, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। অনু বিছানা থেকে উঠে এসে আদ্রের পাশে সোফায় বসল। তারপর আদ্রের বুকে মাথা রাখল। আদ্র অনুর কাজে অবাক হল। আদ্র অনুকে বলল, তুই তো আমাকে ভয় পাচ্ছিলি, এখন আবার আমার কাছে এসেছিস কেন? অনু চোখ বন্ধ করে আদ্রকে বলল, মনে হলো তোমার বুকে মাথা রেখে ঘুমালে আমার ঘুম চলে আসবে। একটু ঘুমাতে দাও প্লিজ। আদ্র অনুর কথায় মুচকি হাসল। আদ্র অনুকে এক হাতে জড়িয়ে ধরে অনুর মাথায় হাত বুলাতে লাগল। একটু পর ঠিকই অনু আদ্রের বুকে ঘুমিয়ে পড়ল। আদ্র বুঝতে পারল অনু ঘুমিয়ে পড়েছে। তাই আদ্র অনুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। অনুর নিষ্পাপ মুখের দিকে আদ্র কিছুক্ষণ তাকিয়ে রইল। আদ্রেরও খুব ঘুম পাচ্ছে, কিন্তু কেন যেন অনুকে ছেড়ে অন্য রুমে যেতে ইচ্ছা করছে না। তাই আদ্র অনুর বিছানার পাশে বসে রইল। আদ্র না ঘুমিয়েই অনুর দিকে তাকিয়ে রইল। সকাল হয়ে গেছে। অনুর ঘুম ভেঙে যায়। অনু চোখ খুলে দেখে সে বিছানায় শুয়ে আছে। অনু মনে মনে বলল, আমি তো সোফায় আদ্র ভাইয়ার কাছে শুয়েছিলাম, তাহলে আমি বিছানায় এলাম কি করে? অনু আশেপাশে তাকিয়ে আদ্রকে খুঁজতে লাগল, কিন্তু আদ্রকে দেখতে পেল না। বিছানা থেকে উঠে অনু ড্রয়িং রুমে চলে যায়। অনুর মা রান্নাঘরে রান্না করছে। অনু আমেনা বেগমকে জিজ্ঞেস করল, আম্মু আদ্র ভাইয়া কোথায়? আমেনা বেগম অনুকে বলল, আদ্র নিজের বাসায় চলে গেছে অনু। অনু মন খারাপ করে নিজের রুমে আবারও চলে গেল। মনে মনে অনু বলল, আদ্র ভাইয়া তুমি চলে গেলে আমার কিছু ভালো লাগছে না, তুমি তো আমাকে পড়াতেও আসো না। এখন নিজের কাছেই খারাপ লাগছে। কেন যে ঠিকমতো পড়তাম না। ঠিকমতো পড়লে হয়তো আদ্র ভাইয়া আমাকে পড়াতে আসত। এভাবে বেশ কয়েকদিন চলে গেল। অনুর বাসায় আদ্র আর আসে না। আদ্র না আসায় অনুর কাছে কিছু ভালো লাগছে না। আদ্র অনুর বাসায় আসে না দেখে অনুও আর আদ্রের বাসায় যায় না। অনুর কলেজ ছুটি হলে অনু রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ কলেজের রাস্তার একপাশে আদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে অনু অবাক হল। পরমুহূর্তেই অনু খুশি হয়ে দৌড়ে চলে গেল আদ্রের কাছে। অনু হাসিমুখে আদ্রকে জিজ্ঞেস করল, আদ্র ভাইয়া তুমি এখানে কি করো? আদ্র অনুর দিকে তাকিয়ে বলল, মন চাইল তাই আসলাম। অনু আদ্রকে বলল, আমাকে দেখতে এসেছ? আদ্র রাগী স্বরে অনুকে বলল, আমি কি বলেছি যে তোকে আমি দেখতে এসেছি? আদ্রের কথায় অনু মন খারাপ করে বলল, সরি আদ্র ভাইয়া, আমার মনে হয়েছিল হয়তো তুমি আমাকে দেখার জন্য এখানে এসেছ। তুই কি কোনো দেখার বস্তু যে তোকে দেখতে হবে? আদ্রের কথায় অনুর এবার খুব রাগ হচ্ছে। অনু রেগে আদ্রের সামনে থেকে চলে যেতে লাগল, ঠিক তখনই অনুর হাত আদ্র চেপে ধরল। অনু বিরক্ত হয়ে বলল, সমস্যা কি তোমার আদ্র ভাইয়া? আমার হাত ধরেছ কেন? তুমি তো আর এখানে আমাকে দেখতে আসনি। আর তুমি তো ঠিকই বলেছ আমি দেখার কোনো বস্তুও না। আমার হাত ছাড়ো। আদ্র অনুর দিকে তাকিয়ে বলল, তুই দেখার মতো বস্তু না হলেও তুই দেখার মতো প্রাণী। অনু বুঝতে না পেরে আদ্রকে বলল, মানে কি? বুঝলাম না। তোকে বুঝার লাগবে না। আইসক্রিম খাবি? আইসক্রিম খাওয়ার কথা শুনে অনুর রাগ চলে গেল। অনু খুশি হয়ে আদ্রকে বলল, হ্যাঁ আদ্র ভাইয়া আমি আইসক্রিম খাবো। আদ্র মুচকি হেসে বলল, তাহলে চল। আদ্র দোকান থেকে অনুকে আইসক্রিম কিনে দিল। অনু আইসক্রিম খেতে লাগল। অনু আইসক্রিম খাচ্ছে তখনই অনুর মুখের চারিপাশে আইসক্রিম লেগে যাচ্ছে। অনু মুখ থেকে আইসক্রিম মুছে নিলেও আইসক্রিম খাওয়ার সময় আবারও মুখে আইসক্রিম লেগে যাচ্ছে। মুখে বারবার আইসক্রিম লেগে যাওয়াতে অনু বিরক্ত হচ্ছে। আদ্র অনুর কাণ্ড দেখে শব্দ করে হেসে ফেলল। অনু আদ্রের দিকে তাকিয়ে আদ্রের হাসি দেখে ভালো লাগলেও পরে আবার মন খারাপ করে বলল, আমার মুখে আইসক্রিম বারবার লেগে যাওয়াতে তুমি হাসছ আদ্র ভাইয়া? আদ্র হেসে বলল, আইসক্রিম খাচ্ছিস খা।
কিন্তু মুখ এতবার মুছে নেওয়ার কি আছে? অনু আদ্রকে বলল। রাস্তায় কত মানুষ দেখেছ আদ্র ভাইয়া। আমার মুখে আইসক্রিম লেগে এমন দশা দেখে সবাই হাসবে না? সবাই কি তোর মতো বলদ নাকি অনু? যারা বলদ তারা হাসবে, যারা বুদ্ধিমান তারা হাসবে না। অনু মন খারাপ করে আদ্রকে বলল। তুমি আমাকে বলদ বললে আদ্র ভাইয়া? আদ্র অনুর দিকে তাকিয়ে বলল। বলদ নয় তো কি? তোর মনে হয় তুই অনেক চালাক। অনুর রাগ হল। আদ্রের হাতে আইসক্রিম ধরিয়ে দিয়ে অনু বলল। আমি আর আইসক্রিম খাব না। আদ্র রাগী স্বরে অনুকে বলল। আমি কি এখন আইসক্রিমটা ফেলে দিব? অনু অন্যদিকে তাকিয়ে আদ্রকে বলল। তোমার ইচ্ছে হলে ফেলে দাও। আদ্র অনুর দিকে একবার রাগী দৃষ্টিতে তাকিয়ে নিজেই অনুর অবশিষ্ট আইসক্রিম খেতে লাগল। আদ্র অনুর আইসক্রিম খাচ্ছে দেখে অনু অবাক হয়ে বলল। আদ্র ভাইয়া এই আইসক্রিম তো আমি খেয়েছি। আইসক্রিমটা তো এঁটো হয়ে গেছে। তাহলে আমার এঁটো হয়ে যাওয়া আইসক্রিম তুমি কেন খাচ্ছ? আদ্র আইসক্রিম খেতে খেতেই অনুকে বলল। তোর কাছে আমি কিছু জানতে চেয়েছি। তাহলে বেশি কথা বলছিস কেন? চুপ করে থাক। আদ্রের কথা শুনে অনু চুপ করে রইল। অনু আদ্রের দিকে তাকিয়ে তাকিয়ে আদ্রের আইসক্রিম খাওয়া দেখছে। আদ্রের মুখে তো একটুও আইসক্রিম লাগছে না। অনু মনে মনে বলল। আদ্র ভাইয়া এত সুন্দর করে আইসক্রিম খায় কি করে? একটুও তো মুখের আশেপাশে লাগছে না। আর আমি খেলেই মুখের চারিপাশে মানচিত্র এঁকে যায়। আদ্র নিজের করে অনুর কলেজের সামনে এসেছিল। তাই আদ্র অনুকে নিজের গাড়ি দিয়ে ড্রাইভ করে বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। অনু একবার পেছনে ফিরল আদ্রকে দেখার জন্য, কিন্তু আদ্র তো চলে গেছে। দীর্ঘশ্বাস ফেলে অনু বাসায় চলে গেল। আদ্র গাড়ি ড্রাইভ করছে আর অনুর কথা ভাবছে। এখনো অনুর কথা ভেবে আদ্র মুচকি হাসছে। আদ্র মনে মনে বলল। তোর বাচ্চামিতে আমার একটুও বিরক্ত লাগে না অনু। কেন জানি না আমার খুব ভালো লাগে তোর বাচ্চামোগুলো। ইউ আর রিয়েলি অ্যা কিউট গার্ল অনু। অনু আদ্রের বাসার বিশাল বড় আম গাছে উঠেছে আম পেড়ে খাওয়ার জন্য। কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে আম পেড়ে খেতে অনুর ভালোই লাগে। নিজের ওড়নায় অনেকগুলো আম ইতিমধ্যে অনু নিয়ে ফেলেছে। কিন্তু আরেকটা ডালের বড় এক সবুজ আম দেখে অনুর ভীষণ লোভ হল। অনু সেই আম হাত বাড়িয়ে আনতে গিয়ে গাছ থেকে পা পিছলে পড়ে চিৎকার করে উঠল। অনু চোখ এখনো বন্ধ করে আছে। বুকের ভিতর টিপটিপ আওয়াজ হচ্ছে। ভীষণ ভয় লাগছে। কিন্তু কি হল? অনু মনে মনে বলল। এতক্ষণে তো আমার পড়ে গিয়ে ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি ব্যথা পেলাম না কেন? অনু অনুভব করতে পারল অনু কারো কোলের মধ্যে রয়েছে। সেই ব্যক্তি অনুকে নিজের সাথে জড়িয়ে ধরে কোলে তুলে রেখেছে। চোখ খুলে অনু নিজের খুব কাছে আদ্রকে দেখে চমকে উঠল। আদ্রি অনুকে এখনো কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। অনুর বিশ্বাস হচ্ছে না। অনুর কাছে সবকিছু স্বপ্ন লাগছে। গাছে উঠে যখন অনু আম পাড়ছিল তখন আদ্র নিজের বারান্দায় বসেছিল, কিন্তু হঠাৎ আদ্র অনুকে দেখতে পেল অনু গাছের উপরে বসে আছে। আদ্র নিজের বাসা থেকে নিচে নেমে বাইরে বেরিয়ে গেল। বাগানের মধ্যে গাছের এক পাশে দাঁড়িয়ে আদ্র অনুর কাণ্ড কাজ দেখছিল। আদ্রের কাছে ভালোই লাগছিল অনুর দুষ্টুমি, কিন্তু হঠাৎ অনু গাছ থেকে পা পিছলে পড়ে গেলে আদ্র সাথে সাথেই অনুকে ধরে ফেলে। আদ্র রেগে অনুর দিকে তাকিয়ে বলল। তুই গাছে উঠেছিলি কেন? অনু ভয় পাওয়া স্বরে আদ্রকে বলল। আম পাড়ার জন্য। আদ্র গম্ভীর স্বরে অনুকে বলল। আমাকে বললে আমি তোকে আম পেড়ে দিতাম না? অনু কাপা কাপা গলায় বলল। হ্যাঁ, পেড়ে দিতে তো আদ্র ভাইয়া। আদ্র রেগে চিৎকার করে উঠে অনুকে বলল। তাহলে নিজে কেন গাছে উঠেছিস? আরেকটা হলেই তো পড়ে গিয়ে ব্যথা পেতি। অনু ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলল। আর কিছু বলল না। অনু আদ্রের শার্ট চেপে ধরে আদ্রের বুকে মাথা রেখে কাঁদতে লাগল। কারণ অনু হুট করে নিচে পড়া যাওয়ায় ভয় পেয়েছে, সাথে আদ্র অনুকে ধমক দিয়েছে। আদ্র এখনো অনুকে কোলে তুলে রেখেছে। তাই অনুকে আদ্র কোল থেকে নামিয়ে দিল। মাটিতে আম পড়ে ছড়াছড়ি অবস্থা।
আদ্র মাটি থেকে আমগুলো এক এক করে তুলে নিয়ে অনুর আঁচলে রাখল। তারপর আদ্র অনুকে গম্ভীর স্বরে বলল, এবার বাসায় যা। অনু আদ্রকে অবাক হয়ে বলল, এই এতগুলো আম কি আমি একা খাবো নাকি? তুমিও খাবে আদ্র ভাইয়া? এই নাও আম। অনু হাত বাড়িয়ে অনেকগুলো আম আদ্রের দিকে বাড়িয়ে দিল। আদ্র মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকিয়ে অনুকে শান্ত স্বরে বলল, আমি আম খাবো না। অনু চিন্তিত হয়ে বলল, কেন খাবে না? আদ্র রেগে গিয়ে বলল, বেশি কথা একদম বলবি না। আমার বাসার বাগানে কি করছিস? নিজের বাসায় চলে যা। অনু মন খারাপ করে আদ্রকে বলল, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ আদ্র ভাইয়া। আদ্র অনুকে বলল, তাড়িয়ে দেইনি, কিন্তু তুই আমার চোখের সামনে বেশি আসবি না, তাই বলেছি চলে যা। অনু অবাক হয়ে আদ্রকে বলল, কেন আমি তোমার কাছে আসলে কি হবে? আদ্র অনুর কাছে এগিয়ে আসতে আসতে বলল, দেখতে চাস কি হবে? অনু ভয় পেয়ে পিছাতে পিছাতে বলল, না, আমি দেখতে চাই না। আদ্র বাঁকা হেসে অনুকে বলল, কিন্তু এখন তো তোকে দেখতে হবে। আদ্র অনুর কোমর জড়িয়ে ধরে নিজের একদম কাছে নিয়ে আসল। আবারও অনুর ওনার আঁচল থেকে সব আম মাটিতে পড়ে গেল। অনু ভয় পেয়ে আদ্রের দিকে অবাক হয়ে তাকাল। আদ্র অনুর ডান গালে চুমু দিল এবং বাম গালও চুমু দিয়ে অনুকে ছেড়ে দিল। অনু আদ্রের ঠোঁটের স্পর্শে কেঁপে উঠল। অনু নিজের গালে হাত দিয়ে আদ্রকে বলল, আদ্র ভাইয়া এটা তুমি কি করলে? আদ্র অনুর চোখের দিকে তাকিয়ে বলল, কি করলাম বুঝতে পারলি না? তোকে আদর করলাম। তুই আশেপাশে থাকলেই তোকে আমার আদর করতে মন চায়। তাই তো বলেছি যখন তখন আমার আশেপাশে আসবি না। কিন্তু তুই তো আমার কথাই শুনিস না। আমার আদর খেতে বুঝি তোর খুব ভালো লাগে, তাই না অনু? অনু লজ্জা পেয়ে বলল, কি সব বলছো তুমি আদ্র ভাইয়া? আমি কি বলছি তা তোর বুঝার লাগবে না। আদ্র আর কোনো কথা না বলে মুচকি হেসে বাগান থেকে চলে গেল। অনু এখনো দাঁড়িয়ে আছে। অনু গালে হাত দিয়ে মনে মনে বলল, আমি কখন তোমার আশেপাশে আসলাম? তুমিই তো বারবার আমার আশেপাশে আসো আদ্র ভাইয়া। অনু আর আম নিয়ে বাড়ি ফিরল না। আমগুলো বাগানেই পড়ে রইল। অনু দৌড়ে আদ্রের বাসার বাগান থেকে নিজের বাসায় চলে এলো। অনু নিজের রুমের দরজা লাগিয়ে হাঁপাতে লাগল। আবারও অনুর চোখের সামনে নিজের দুই গালে আদ্রের চুমু দেওয়ার দৃশ্য দেখতে পেল। অনুর নিজের গালে হাত দিয়েই বিছানায় বসে পড়ল। নিজের পুরো মুখে অনুর প্রচুর ঘাম জমে গেছে। অনু নিজের হাত দিয়ে সেই ঘাম মুছতে লাগল। হঠাৎ করে অনুর ফোনের ফেসবুক মেসেঞ্জারে মেসেজ আসল। আদ্রের মেসেজ। অনু হাতে ফোন নিয়ে আদ্রের মেসেঞ্জারে ঢুকেই একটা বড় শক খেল। আদ্র অনুর কোমর জড়িয়ে ধরে অনুর গালে কিস করছে এই দৃশ্য ছবি তুলে রেখে দিয়েছে। অনু মনে মনে বলল, আদ্র ভাইয়া এসব পিক কিভাবে তুলল? কে তুলল এই পিক আর কেন তুলল? এরই মাঝে আদ্রের আরেকটা মেসেজ অনু দেখতে পেল। আদ্র অনুকে লিখেছে, কিরে অনু এই পিকটা দেখে ভয় পেলি? ভয় নেই। আমার দ্বারায় অসম্ভব কিছুই নয়। আমার বাগানে অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো আছে, সেটা হয়তো তুই জানিস না। সেই ক্যামেরা থেকেই এই ছবিগুলো তোলে নিজের কাছে রাখলাম। ভালো করিনি বল? অনু এই মেসেজটা পড়ার পর তাড়াতাড়ি করে আদ্রের মোবাইলে কল দিল। আদ্র কল ধরতেই অনু বলল, এমন কেন করলে আদ্র ভাইয়া? তুমি এসব ছবি তুলে কি প্রমাণ করতে চাইছ? আদ্র স্বাভাবিক স্বরেই অনুকে বলল, কিছুই প্রমাণ করতে চাইছি না। শুধু তোর আমার এই মুহূর্তটুকু ক্যামেরায় বন্দী করে রাখলাম। অনু ভয় পাওয়া গলায় আদ্রকে বলল, প্লিজ আদ্র ভাইয়া তুমি এই ছবি বাসার কাউকে দেখিও না। আম্মু আব্বু জানলে আমাকে অনেক শাস্তি দিবে। তুমি আমার কথা বুঝতে পারছো তো? আদ্র গম্ভীর স্বরে অনুকে বলল, হ্যাঁ আমি বুঝতে পারছি। তোর বাসার কাউকে এই পিক দেখাবো না। আদ্রের কথায় অনু এবার শান্ত হল। আদ্র আর কিছু না বলেই ফোনটা কেটে দিল। আদ্র ফোন কেটেছে দেখে অনু মন খারাপ করে মনে মনে বলল,
এভাবে ফোনটা আদ্র ভায়া কেটে দিল। আদ্রের হাতে অনু আর আদ্রের রোমান্টিক দৃশ্যের ফটো, যেখানে আদ্র অনুর গালে চুমু দিচ্ছে। আদ্র অপলক দৃষ্টিতে ছবিটির দিকেই তাকিয়ে আছে, চোখের এক পলকও এদিক ওদিক যাচ্ছে না। অপরদিকে অনুও মোবাইল হাতে নিয়ে সেই ছবিটি দেখতে লাগল। অনুর মনের মধ্যে ভীষণ ভয় লাগছে। আদ্র ভাইয়া যেই রাগী যদি ছবিটি দিয়ে কিছু করে ফেলে। আবার অনু ভাবল এমন নাও হতে পারে, একটু বেশিই হয়তো ভাবছে। বারান্দায় বসে আছে আদ্র, মনটা উদাসীন। যতই অনুকে মন থেকে সরাতে চাইছে ততই যেন অনু আদ্রের মনের মাঝে গেঁথে যাচ্ছে। আদ্র চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেলল। আদ্রের অনুকে নিজের চোখের সামনে দেখতে খুব ইচ্ছে করছে। তাই আদ্র নিজ বাসা থেকে বেরিয়ে অনুর বাসায় চলে গিয়ে অনুর বাসার কলিং বেল বাজাতে লাগল। অনুর মা আমেনা বেগম দরজা খুলে আদ্রকে দেখে বলল, আরে আদ্র বাবা, ভিতরে এসে বসো। আদ্র ড্রয়িং রুমের ভিতরে এসে এদিক ওদিক খুঁজে আমেনা বেগমকে শান্ত স্বরে বলল, খালামণি, অনু কোথায়? অনু নিজের রুমে আছে। আমেনা বেগম আদ্রকে বলল, না বাবা, অনু ছাদে গিয়েছে। আদ্র অনুর মাকে বলল, আচ্ছা খালামণি, আমি দেখে আসি অনু কি করছে, যদি আবার ছাদে হোঁচট খেয়ে পড়ে যায়। আমেনা বেগম চিন্তিত হয়ে আদ্রকে বলল, হ্যাঁ বাবা, ঠিকই বলেছ, মেয়েটা আমার একা একা ছাদে, যদি হোঁচট খায়। তুমি যাও। আদ্র অনুকে খোঁজার জন্য ছাদে উঠতে লাগল। বিকেল বেলা, সূর্য একেবারে ডুবে গিয়ে রাত হয়ে যাবে একটু পর। 5 তলার ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে থেকে সূর্যের লাল আলোটার দিকে তাকিয়ে থাকতে অনুর বেশ ভালো লাগছে। অনু 3 তলার ফ্ল্যাটে থাকে, কিন্তু ফ্ল্যাটটা 5 তলার। আদ্রের নিজের 2 তলা বড় বাড়ি থাকলেও অনু নিজের বাড়িতে নয়, বরং অনু ভাড়া ফ্ল্যাট বাড়িতে থাকে। কারণ আদ্রের বাবা বড়লোক হলেও অপরদিকে অনুর বাবা মধ্যবিত্ত। অনুর মায়ের বড় বোন আদ্রের মা। কিন্তু আদ্রের পরিবার ধনী হয়েও অনুর পরিবার মধ্যবিত্ত হওয়া নিয়ে ছোট করা, ঝগড়া, হিংসা, অহংকার কখনো করা হয়নি। আমেনা বেগম এবং রেহেনা পারভিনের এই বোনের মধুর সম্পর্ক অটুট হয়ে আছে। এবং আদ্রের বাবা ও অনুর বাবার মাঝেও ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ছাদে দাঁড়িয়ে থেকেও হঠাৎ করেই অনুর মনটা খারাপ হয়ে যাচ্ছে। আদ্রের কথাই বারবার অনুর মনে পড়ছে। এখানে একা দাঁড়িয়ে কি ভাবছিস অনু? আদ্রের কণ্ঠ শুনে চমকে অনু পেছনে ফিরে তাকাল। আদ্র এগিয়ে এসে অনুর পাশে রেলিংয়ের কাছে দাঁড়াল। অনু আদ্রের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমার মন ভালো নেই আদ্র ভাইয়া, কিছুই তো ভালো লাগছে না। আদ্র চিন্তিত স্বরে অনুকে বলল, কেন, তোর কি মনের অসুখ হয়েছে অনু? অনু হতাশ হয়ে আদ্রকে বলল, হ্যাঁ, হয়তো মনের অসুখ হয়েছে। তুমি হঠাৎ আমাদের বাসার ছাদে কেন এলে আদ্র ভাইয়া? আদ্র বাইরের প্রকৃতি দেখতে দেখতে বলল, আমার নিজেরও জানা নেই। অনু দীর্ঘ শ্বাস ফেলল। কিছুক্ষণ নীরবতা থাকার পর অনু আদ্রের কাছে আবদার করে বলল, আদ্র ভাইয়া, একটা গান শোনাবে? প্লিজ, না করবে না। আমার মন ভালো নেই। তোমার গাওয়া একটা গান শুনতে চাই। কখনো তোমার গলায় গাওয়া গান আমি শুনিনি। একটা গান গাও। আদ্র অনুর দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে একটি হিন্দি গান গাইতে আরম্ভ করল। আদ্র হিন্দি গান গাইছে আর অনু মুগ্ধ হয়ে আদ্রের গান শুনছে। আদ্র অনুর দিকে তাকিয়েই পুরুষালী সুরেলা কণ্ঠে গান গাইতে লাগল। আদ্রের গান গাওয়া শেষ হলে অনু খুশি মনে আদ্রকে বলল, আদ্র ভাইয়া, তুমি খুব সুন্দর গান গাইতে পারো। তোমার গানের কণ্ঠ এত সুন্দর তা আমি আগে জানতাম না। এত সুন্দর করে কিভাবে গান গাও তুমি? আদ্র হেসে ফেলে অনুকে বলল, গানটা একমাত্র তোর জন্য গেয়েছি বলেই এত ভালো হয়েছে, না হলে হয়তো গান গাওয়াটা ভালো হতো না। আদ্রের কথা শুনে অনু প্রথমে একটু অবাক হলেও পরে অনু দাঁত বের করে হেসে আদ্রকে হঠাৎ করে জড়িয়ে ধরল। অনু এভাবে শক্ত করে আদ্রকে জড়িয়ে ধরায় আদ্র কিছুটা অবাক হলেও পরে আদ্র মুচকি হেসে 2 হাতে অনুকে জড়িয়ে ধরল। চলবে ইনশাআল্লাহ।